আজ 14ই নভেম্বর দার্জিলিং অফবিট ভ্রমণের শেষ পর্বে আমরা চলেছি দাওয়াইপানি থেকে শিটং। পথের মধ্যে আমরা দেখে নেব মংপু। দাওয়াইপানি থেকে মংপু 25 কিলোমিটার, 1 ঘন্টা লাগার কথা। আমরা বেরোতে বেরোতে হয়ে গেল আমাদের 11টা। যারা আমাদের আগের দুটো পর্ব দেখেননি তারা দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। প্রথম পর্বে আছে লামাহাটা আর দ্বিতীয় পর্বে দাওয়াইপানি। এটা 3 মাইল। এখান থেকে শিটং যাওয়ার জন্য বেঁকে গেলাম। মংপুতে ঢুকে পড়েছি। কুইনাইন ফ্যাক্টরির পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন মংপুর বিখ্যাত রবীন্দ্র ভবনে। এটা আদতে নহন্যতে উপন্যাসের লেখিকা মৈত্রী দেবী ও ওনার স্বামী মনমোহন সেন, যিনি ছিলেন তৎকালীন সিঙ্কোনা প্ল্যান্টের অধিকর্তা, তার বাড়ি। দুজনেই ছিলেন রবীন্দ্র অনুরাগী। মৈত্রী দেবীর অনুরোধে ও আবদারে 1938 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কালিম্পং থেকে এখানে আসে। এসে এই জায়গাটা ওনার খুব ভালো লেগে যায়। 1938 থেকে 1940-এর মধ্যে 4 বার এসেছিলেন। বিখ্যাত জন্মদিন কবিতাটাও তিনি এখানেই লিখেছিলেন। রবীন্দ্র স্মৃতিধন্য এই বাড়িটি রবীন্দ্রনাথের মৃত্যুর 3 বছর পর রবীন্দ্র সংগ্রহশালা হিসেবে তৈরি হয়েছিল। নাম রাখা হয় রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবন সকাল 9টা থেকে দুপুর 12টা ও দুপুর 1টা থেকে 5টা অবধি খোলা থাকে। বৃহস্পতিবার বন্ধ। এন্ট্রি ফি 25 টাকা। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই এখানেই ক্যামেরা বন্ধ করলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে বাগানে পাহাড়কে সঙ্গী করে তোমায় দেখেছি সরোধপ্রাতে উনি অর্পণ গুরুং। মংপু রবীন্দ্র ভবনের দীর্ঘদিনের অধিকর্তা শিশির রাউতের সংস্পর্শে অর্পণের এই রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহ। রবীন্দ্র ভবনে ঢোকার মুখেই রয়েছে অর্পণের চা আর মোমোর স্টল। তার সাথে সাথেই চলে তার এই গানের চর্চা। এই গানগুলো শুনে অন্যরকম ভালো লাগা তৈরি হয়। মংপু থেকে এখন চলেছি শিটংয়ের পথে। আমরা এখন যোগীঘাট ব্রিজে। রিয়াংখোলা নদীর ওপর মংপু এবং শিটংয়ের মধ্যে যোগাযোগ রক্ষাকারী এই ব্রিজ। 74 মিটার লম্বা এই ব্রিজ। এই নতুন ব্রিজ 2015 সালে বাবা রামদেব উদ্বোধন করেন। পাশেই পুরনো ভাঙা ব্রিজ। ব্রিজ থেকে সবাই রিয়াংখোলার নদীর পাড়ে চলে এসেছে। চারপাশের সুন্দর দৃশ্য। যোগীঘাট থেকে বেরিয়ে আমরা প্রায় শিটংয়ে চলে এলাম। শিটং সুন্দর একটা পাহাড়ি গ্রাম ছাড়াও তার আরেকটা পরিচয় আছে, সেটা হলো কমলা গ্রাম। দার্জিলিং কমলা লেবুর একটা বড় অংশ উৎপন্ন হয় এই শিটং অঞ্চলের বিভিন্ন বাগানে। বাগানে ঢুকতে পারা গেল না, বাগানগুলো ঘেরা আছে। যেহেতু লেবু এখনো পুরো পাকেনি, তাই পর্যটকদের প্রবেশে গাছ থেকে ঝরে যেতে পারে এই আশঙ্কায় এই বিধিনিষেধ।
কি করা যাবে? কমলালেবু বাগান দেখা গেল, কিন্তু সেগুলো হাতে নিয়ে ছবি তোলা বা নাড়াচাড়া করা গেল না। সব আশা তো পূরণ হয় না। আমরা চলে এসেছি আমাদের শিটংয়ের ঠিকানা, কোপা হোমস্টে। ওই যে দেখা যাচ্ছে, এটা হোমস্টের রিসেপশন এরিয়া। এবার রুমের ভেতরগুলো দেখিয়ে দিই। দুটো করে ডাবল বেডের খাট, হ্যাঁ, দুজন করে অনায়াসে 4 জন ভালোভাবে শোয়া যাবে। টাওয়েল দিয়ে আবার হাঁসও করা আছে। কাপড় রাখার জন্য আলনা, যাক এটা বেশ নতুনত্ব লাগলো, অন্য কোথাও পাইনি। বসার জন্য বেতের চেয়ার, টুল, ছোট একটা টেবিলও আছে। ও, এখানে ইলেকট্রিক কেটলিও আছে। বাথরুমটা বেশ বড়, বেসিন, কোমোড, গিজার সবই আছে। ডাইনিং রুমে খেতে ঢুকেছি। আমরা তাড়াতাড়ি দুপুরের খাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে, কারণ বেলা পড়ে আসছে। প্রথমে যাচ্ছি শিটংয়ের একটা ভিউ পয়েন্টে। এই সেই ভিউ পয়েন্ট। এবার এলাম মনেস্ট্রিতে। আপার গেলেটার লোঙ্গো লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা প্রায় 200 বছরের পুরনো, মাটি আর পাথর দিয়ে তৈরি। 2016 ও 2018-তে লেপচা বোর্ড এবং বিভিন্ন ব্যক্তি দ্বারা সংস্কার হয়েছিল। এই মনেস্ট্রিতে 13টা ধর্মীয় গ্রন্থ আছে, যেগুলো স্থানীয় ঘাস ও প্রাকৃতিক রং হার্ব দিয়ে লেখা। বৌদ্ধ পূর্ণিমাতে এখানে 3 দিনের জন্য বিশেষ পুজোর আয়োজন হয়। আমরা চলেছি পরবর্তী গন্তব্য নামথিং পোখরির উদ্দেশ্যে। নামথিং পোখরি শিটং থেকে 5 কিলোমিটার দূরে। এটা একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এখানে দেখতে পাওয়া যায় প্রায় লুপ্তপ্রায় প্রাগৈতিহাসিক যুগের প্রাণী, অনেকটা গিরগিটির মতন দেখতে হিমালয়ান সালেমান্ডার। অনেকে এখানে আসেন শুধু এই প্রাণীটিকে দেখবেন বলে। চলে এসেছি নামথিং পোখরি। এই হ্রদটা বা পোখরিটা প্রায় 12 একর জায়গা জুড়ে, সমুদ্রতল থেকে প্রায় 4500 ফুট উচ্চতায়। বর্ষার সময় এই হ্রদে জল থাকে, বাকি সময় জল থাকে না বললেই চলে, কারণ দেখতেও পারছি তা। এটা শিলাগত বৈচিত্র্যের কারণে। চারপাশে পাইন গাছে ঘেরা। আমরা সালেমান্ডার দেখতে পেলাম না, শুনতে পেলাম শুধু ওদের আওয়াজ। এবার আমরা চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে আঙ্গুর চাষও হচ্ছে। রাস্তার পাশ দিয়ে হয়ে রয়েছে সিঙ্কোনা প্ল্যান্টেশন। ওই যে সিঙ্কোনা গাছ। চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। এটা 8500 ফুট উচ্চতায় সেলপু পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এই জায়গা একই সাথে সানরাইজ ও সানসেট পয়েন্ট। এখানে রিসোর্টও আছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কাটানোর এক চমৎকার জায়গা। আজকের এখানে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল, তাই পুরোটা যেন পাওয়া গেল না। সকালে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য
দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘা যা দেখেছি তার তুলনায় এটা কিছু না হলেও শিটং দিয়ে যারা বেড়ানো শুরু করছেন তাদের কাছে এটা অবশ্যই বড় পাওয়া। ওই টাওয়ারওয়ালা পাহাড়টাই কার্শিয়াং। সকালবেলা কোপা হোমস্টের পুরোটা ঘুরে দেখি। এই যে রিসেপশনের সামনের রাস্তা দিয়ে এসে সিঁড়ি দিয়ে নামছি। এটা ডাইনিং রুম ও কিচেন। দোলনা আছে, বেঞ্চও আছে, তাতে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এই যে রুমগুলো, এই 3টে রুমই আমরা নিয়েছিলাম। আজ আমরা এখান থেকে চলে যাব, কিন্তু হোমস্টে থেকে চারপাশের এই পরিবেশ দেখে মনে হচ্ছে আরেকদিন থেকে গেলে হতো না। কিছু করার নেই, পরের বাড়ির জন্য তোলা থাকলো। সকালে চা চলে এসেছে। বেড়ানো প্রায় শেষ, তাই ভারাক্রান্ত মনে সবাই বসে আছে। হোমস্টে মালিক ইন্দর কুমার রায়ের সাথে কিছু কথা। ইন্দর দা নমস্কার। এটা কতদিন হলো আপনার? আমরা এটা মোটামুটি 2018 থেকে চলছে। আর কোপা যে নামটা রেখেছেন, কোপা নামে? কোপা মানে ঠাকুরদাকে কোপা বলে। আচ্ছা, ঠাকুরদা। ঠাকুরদার নামে এটা হ্যাঁ, আচ্ছা ঠিক। না, এমনিতে ব্যবস্থাপনা সবই ভালো লাগলো। কোনো ভুলভাল হইলে হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। শিটং থেকে রওনা দিলাম। এই হোমস্টে সম্বন্ধে এক কথায় বলতে পারি, রুম, খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার সবই ঠিক আছে। তারপর দেখলেন তো, মালিকের এই অকৃত্রিম আন্তরিক ব্যবহার আর কিছুর বলার অপেক্ষা রাখে কি? আমরা আমাদের বেড়ানোর শেষ পর্বে চলেছি মহালদিরাম চা বাগান ও কার্শিয়াংয়ের বিভিন্ন স্পট দেখতে দেখতে এনজিপির পথে। মহালদিরাম চা বাগান এটা কার্শিয়াংয়ের সেলপু পাহাড়ে অবস্থিত একটা সুপরিচিত এবং অন্যতম প্রাচীন চা বাগান। কার্শিয়াং থেকে দূরত্ব 19 কিলোমিটার আর শিটং থেকে 12 কিলোমিটার। এই বাগানে কাজ হচ্ছে, মানে চালু বাগান। দেখে ভালো লাগলো, কারণ এর আগে যে কটা বাগান দেখেছি সেগুলো চালু ছিল না। সত্যি চা বাগান সংলগ্ন প্রাকৃতিক পরিবেশ মন ভরিয়ে দেয়। এখানে থাকার জন্য হোমস্টেও আছে। এখন কার্শিয়াংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন বাগোরা হিলস এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে পোস্টারটা দেখছেন, আমরা তখন প্রাকৃতিক কাজকর্ম করতে নেমেছি। ওটা দেখেই আমাদের তো যার জন্য নেমেছিলাম সেটা মাথায় উঠলো। আমরা দৌড়তে গিয়ে গাড়িতে উঠে পড়লাম, করে রওনা দিয়ে দিলাম। এবার চলেছি কার্শিয়াংয়ের চিমনি হেরিটেজ পার্কে। এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময়কার প্রায় 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের একটি 23 ফুট উঁচু চিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কথিত আছে ব্রিটিশ অফিসাররা প্রচণ্ড শীত থেকে বাঁচতে এখানে একটা ডাক বাংলো তৈরি করেছিলেন। এই বড় চিমনিটি সেই বাড়িরই একমাত্র অবশিষ্ট অংশ। এই পার্ক বন বিভাগ রক্ষণাবেক্ষণ করে। সকাল 10টা থেকে 4টে অবধি খোলা থাকে, বৃহস্পতিবার বন্ধ। এন্ট্রি ফি 20 টাকা করে। এই পার্ক থেকে আশেপাশের দৃশ্য দেখা যায়। শান্ত পরিবেশে সময় কাটানোর আদর্শ জায়গা। কার্শিয়াং থেকে 10 কিলোমিটার আর শিটং থেকে 39 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি ডাউ হিলে। ডাউ হিল একটা শান্ত পাহাড়ি পর্যটন কেন্দ্র। পাইন বন, ইকো পার্ক, ঐতিহাসিক ভিক্টোরিয়া বয়েজ স্কুল,
ডাউহিল স্কুল এসবের জন্য পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটা ভারতের অন্যতম ভূতুড়ে স্থান হিসাবেও কুখ্যাত, যেখানে নাকি ডেথ রোড ও হেডলেস বয় দেখার লোককথা প্রচলিত আছে। এই যে ডাউহিল স্কুল, ডাউহিল ইকো পার্ক বন দপ্তর রক্ষণাবেক্ষণ করে। এন্ট্রি ফি 20 টাকা। আমাদের দুর্ভাগ্যই বলি বা সৌভাগ্যই বলি, অলৌকিক কিছু দেখতে পাইনি। হ্যাঁ, জায়গাটা নিরিবিলি, অনেক বড় বড় পাইন গাছের জন্য রোদ ঢুকতে পারছে না, তার জন্য একটা অন্যরকম পরিবেশ, এবং তার সাথে সাথে এই সব গল্প শোনা থাকলে মনটাও একটু অন্যরকম হতে বাধ্য। যাই হোক, খারাপ লাগলো না। হনুমান টপ বা হনুমান স্ট্যাচু ভিউ পয়েন্ট হলো কার্শিয়াংয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান ও ভিউ পয়েন্ট। হনুমান মূর্তিটা 40 ফুট লম্বা। এখান থেকে কার্শিয়াং শহর প্রায় 2 কিলোমিটার। ওই যে কার্শিয়াং শহর, শিলিগুড়ি থেকে আসার রাস্তাও দেখা যাচ্ছে। পাহাড় ও উপত্যকার দৃশ্য সত্যিই মনোরম। হনুমান টপ দেখে এখন চলে এসেছি নেতাজি মিউজিয়ামে। কার্শিয়াংয়ের এই বাড়িটি আদতে নেতাজির বড়দা শরৎচন্দ্র বোসের বাড়ি। 1936 সালে এই বাড়িতেই নেতাজি প্রায় 7 মাস গৃহবন্দী ছিলেন। এখানে নেতাজির বিরল ছবি, নথিপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র দেখতে পাওয়া যায়। এই বাড়িতে বসেই বন্দে মাতরম গানের লাইন বাদ দেওয়া সম্বন্ধীয় বিতর্কে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন নেতাজি। সেই চিঠির প্রতিলিপি মিউজিয়ামে রাখা আছে। এই বাসভবনটি 2000 সালের 23 এপ্রিল নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস, সোসাইটি অ্যান্ড কালচার হিসাবে উদ্বোধন হয়। এর আগে 1996 সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটির সংস্কার করে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের অধীনে হস্তান্তর করে। এই মিউজিয়ামটি গিদ্দা পাহাড়ে কার্শিয়াং রেল স্টেশন থেকে 4 কিলোমিটার। আমাদের বেড়ানোর পালা শেষ। চলেছি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। দার্জিলিং মেল ধরব বলে। ট্রেন সন্ধ্যে 7:45। সত্যি এই কদিন এবং এখনও প্রকৃতি আমাদের তার অপরূপ রূপে মোহিত করে দিয়েছে এবং দিচ্ছেও। তার সাথে সাথে আবহাওয়াও দারুণ সঙ্গত করেছে। আমরা লামাহাটা দিয়ে আমাদের বেড়ানো শুরু করেছিলাম, শিটং দিয়ে শেষ করলাম। কেউ কেউ ইচ্ছা করলে শিটং দিয়ে শুরু করে লামাহাটা দিয়ে শেষ করতেই পারে। সেই ক্ষেত্রে ট্যুর প্ল্যানটা আমাদের প্ল্যানের জাস্ট উল্টো হবে। আমাদের এই প্ল্যানটায় একদিন কম লেগেছিল। কেউ যদি শিটংয়ে 2 দিন থাকতে চান তাহলে সকালের দিকে অহলদারা, নামথিং পোকরি সাইট সিনগুলো যাবেন। তাতে কী হবে, সকালের দিকে পাহাড়ের ওয়েদারটা অনেক পরিষ্কার থাকে, তো অনেক ভালো দেখতে পাবেন। আমাদের দার্জিলিং অফবিট ভ্রমণের 3টে পর্ব দেখে নিয়ে আপনারা সুবিধা মতন আপনাদের প্ল্যান করে নেবেন। ডেসক্রিপশন বক্সে বেড়ানোর সব তথ্য একসাথে দেওয়া থাকলো, প্রয়োজনে দেখে নিতে পারেন। এবার বলি আমাদের গাড়ির ড্রাইভারদের কথা। প্রথম পর্বে ওদের সাথে আলাপ করে দিয়েছিলাম, প্রবীণ আর প্রণয়। এর আগে বেশ কয়েকবার দার্জিলিং এসে ড্রাইভারদের নিয়ে অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কিন্তু না, এবার সত্যি দুজনে খুবই ভালো, আর তার সাথে পাহাড়িদের সেই অকৃত্রিম সরলতা। আমাদের মহিলা ব্রিগেড অন্যান্য মহিলাদের মতনই, তাদের মার্কেটিং আর কিছুতেই মনের মতন হয় না। সেই জন্য তাদের ইচ্ছা হংকং মার্কেট যাবে। আমরা যতই বলছি দরকার নেই, দেরি হয়ে যাবে, আমাদের 2 ড্রাইভার বলছে না না, ভাবিরা যদি বেশি সময় না নেয় তাহলে ঠিক হয়ে যাবে, আমরা ঠিক পৌঁছে দেবো, কোনো চিন্তা করবেন না। যা তারা। এখানে একটা কথা বলে নিই, যে পথে আমরা ফিরছি মানে শিটং থেকে কার্শিয়াং হয়ে এনজিপি, তাতে দুপুরের খাবারের জন্য ভাত রুটি সেরকম ভালো হোটেল পেলাম না। মোমো, ম্যাগি এইসব দিয়ে কাজ সারতে হলো। তাই দর্শকদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, হোমস্টে থেকে বেরোনোর সময় পারলে দুপুরের খাবারের ব্যবস্থা করে নেবেন, তাতে আমাদের মতন অসুবিধায় পড়তে হবে না।
এনজিপি স্টেশনের সামনের খাবারের হোটেলগুলো থেকে একেবারে রাতের খাবার খেয়ে নিয়ে ট্রেনে উঠব এটা ঠিক করেছি ড্রাইভারদের সাথে এনজিপি স্টেশন। আমাদের অফবিট বেড়ানোর ভিডিও এখানেই শেষ করলাম। কীরকম লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়। ধন্যবাদ।